আজকে আমরা সার্কেল স্টার্ট করছি। ওকে, সার্কেল বা বৃত্ত। তো সার্কেলের বাংলা যে বৃত্ত হয় সেটা তোরা সকলেই জানিস, বা বৃত্ত। সার্কেল কাকে বলে এই ডেফিনেশন গুলোই যাওয়ার কিছু দরকার নেই, আবার দরকার আছেও। কেননা সার্কেলের যেটা ডেফিনেশন বা সংজ্ঞা, তার উপরে বেস করেই আমরা সার্কেলের ইকুয়েশনকে তৈরি করব। কি রকম করে? সার্কেল হচ্ছে কি না, একটা বিন্দুর সঞ্চারপথ। সঞ্চারপথ মানে সে কোন রাস্তা দিয়ে বা কোন পথে ওই বিন্দুটা গেছে। আচ্ছা, কি কন্ডিশন এর উপর বেস করে? না কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দুর সঞ্চারপথ যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু, বিন্দু থেকে ওই গতিশীল বিন্দুর দূরত্ব সর্বদা সমান থাকে। গতিশীল বিন্দুটা কোন কোন দিকে যাচ্ছে? এই বৃত্তের পরিধি বরাবর, এই বরাবর গেছে। সবসময় যে কোনো অবস্থান তুই যদি এখানে নিস কি এখানে নিস, যে কোনো সময় এই যে নির্দিষ্ট বিন্দুটা থেকে দূরত্বটা বা ডিস্টেন্সটা সমান হবে। এইটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। ওকে, তো এই হচ্ছে বৃত্তের ডেফিনেশন। তো এইটার ওপরে বেস করেই আমরা কিন্তু বৃত্তের যে সমীকরণ সেটাকে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এখন দেখ আমি এইখানে দুটো সার্কেল নিয়েছি। একটা সার্কেল যার মূল বিন্দুটা হচ্ছে কেন্দ্র, আর আরেকটা সার্কেল, এমন একটা সার্কেল নিয়েছি যার মূল বিন্দুটা কেন্দ্র নয়, অন্য কিছু একটা বিন্দু। ওকে, অন্য কোনো একটা বিন্দু হবে মূল বিন্দুটা। আমরা অনেক কিছুই ধরে নিতে পারি। ধরে নিতে পারি এইটাকে আমরা আলফা কমা বিটা ধরে নিতে পারি, আরো অনেক কিছুই ধরে নিতে পারি। আর এইখানে তো ডেফিনেটলি কি হবে, দুটোকে একসাথে আমি করে যাচ্ছি। দেখ এইখানে হচ্ছে কেন্দ্রটা কত, 0 0। এইবার এই বৃত্তের উপরে কি অসংখ্য পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে। এখানেও দেখ পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, একই ব্যাপার। তো যে কোনো বিন্দুকে আমরা যেমন আননোন কোয়ান্টিটিকে কেমন অঙ্ক করার সময় এক্স টেক্স ধরে নিই, সেই রকম এখানের ওপরে যে বৃত্তের পরিধির ওপরে যে বিন্দুগুলো আছে তাদের স্থানাঙ্ককে আমরা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ওকে, আর এই বৃত্তটার ব্যাসার্ধ, এই যে রেড কালারের যে লাইনটা, এটা হচ্ছে বৃত্তটার আমি ব্যাসার্ধ হিসাবে নিয়েছি। এই ব্যাসার্ধটাকে আমি বলে নিচ্ছি আর। এই যে ব্যাসার্ধ, এটাকে আমি বলে নিচ্ছি আর। তো এই যে আর যে ডিস্টেন্সটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, কিংবা এইটার ক্ষেত্রেও একই কথা বলবো, এই বৃত্তটার ব্যাসার্ধ আমি আর নিয়ে নিচ্ছি। এই রেড লাইনটা, এইটার দৈর্ঘ্য আর নিয়ে নিচ্ছি। তাহলে দেখ, তাহলে আমরা মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করি? রুট ওভার অফ ওই বিন্দুটার যা স্থানাঙ্ক হয় এক্স এর স্থানাঙ্কের স্কয়ার প্লাস ওয়াই স্থানাঙ্কের স্কয়ার। তাহলে এইখান থেকে আমি 1 নম্বর যে আমরা ক্ষেত্রটা পাচ্ছি, সেখানে পাচ্ছি কি, যে যে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এটাকে যদি ও বিন্দু বলি, সাপোজ এইখানে এই বিন্দুটাকে আমি পি বলছি, এইটাই হচ্ছে ওপির ডিস্টেন্স, ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কি আর স্কয়ার। ওকে, বা আমরা বলতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ, এই সরি, ইজ ইকুয়াল টু আর স্কয়ার নয়, এই দূরত্বটা কত, আর। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, আর স্কয়ার হবে। এইটা হচ্ছে প্রথম বৃত্তটার ইকুয়েশন, যার হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 আর বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে যে ভাবে বৃত্তটা আছে, যার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি আলফা কমা বিটা, তাহলে কি হবে দেখ, আর এইখানে এর উপরে বৃত্তটার উপরে এনি পয়েন্টকে আমি যদি বলি পি, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে দেখ, আর সাপোজ এইটাকে আমি বলছি কিউ, বৃত্তটার কেন্দ্রকে আমি কিউ বা সি যাই হোক কিছু বলতে পারতাম। তাহলে দেখ এখন পি কিউ, লেন্থ অফ পি কিউ কি হবে? পি কিউ সমান রুট ওভার অফ, আমরা বলতে পারি এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার। পি কিউ সমান, আবার পি কিউ এর ডিস্টেন্সটা এখানে আমি কি নিয়ে নিয়েছিলাম, আর। তাহলে আমরা বলতে পারি রুট ওভার অফ এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার
ইজ ইকুয়াল টু আর। তাহলে বোথ সাইডের হোল স্কয়ার করে নিলে কি হবে, এদিকে রুটটা উঠে যাবে, তার মানে আমি পাবো এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। হোল স্কয়ার গুলোকে যদি ভেঙে নিই, এইটাই হচ্ছে আমার বৃত্তটার ইকুয়েশন আমরা পেলাম। এখন এই হোল স্কয়ার গুলোকে আমরা যদি ভেঙে নিই, ভাঙলে কি পাবে না, এক্স স্কয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 বিটা এক্স প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারি, আর স্কয়ার। তাহলে দেখ, সরি ভুল হয়ে গেছে, তো এটা হচ্ছে বিটা ওয়াই। তাহলে দেখ আমি এইভাবে বলতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই প্লাস, ধর ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এইখানে এই পার্টটাকে এইভাবে কেন লিখলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। এখন দেখ আমরা এইটাকে একটা জেনারেল ফর্ম বা জেনারেল রূপ দেবো, কি রকম করে না, বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা এই রকম করে কনসিডার করব। যেমন ধর সরল রেখার ক্ষেত্রে আমরা কি বলতাম যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এইরকম ধরে নিতাম। ঠিক এখানেও আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা স্ট্যান্ডার্ড রূপ দেবো। এই স্ট্যান্ডার্ড রূপটা কিভাবে দেবো না, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন আমরা এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ধর 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে এইখানটা থেকে এইটা করা হয়েছে। তার মানে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, দেখ জি মাইনাস আলফার সাথে সমান হচ্ছে এফ মাইনাস বিটার সাথে সমান হচ্ছে, আর সি কার সাথে ইকুয়াল হচ্ছে, সি ইকুয়াল হচ্ছে এই জায়গাটার সাথে। ওকে, এই জায়গাটার সাথে সি ইকুয়াল হচ্ছে। এইবার তুই যদি একটা ইকুয়েশন এইরকম পাস, একটা ইকুয়েশন আমরা যদি এইরকম পাই, কিরকম না, আমি দেখতে পাচ্ছি একটা বৃত্তের ইকুয়েশন এইভাবে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ধর 6x আছে প্লাস 4y প্লাস 5 বা মাইনাস 5 যা খুশি নেই না কেন, যে কোনো একটা সংখ্যা বসালেই হবে ইজ ইকুয়াল টু 0। এইরকম ধর আমরা একটা দেখতে পাচ্ছি বৃত্তের ইকুয়েশন আছে। তাহলে এইখান থেকে আমরা কি কি বুঝবো, ঠিক আছে, এইটাকে তুই যদি স্ট্যান্ডার্ড ফর্ম এইটার সাথে তুলনা করা হয়, তুলনা করা হলে দেখ জি সমান আমি কি পাচ্ছি, দেখ 2gর সঙ্গে 6 সমান হচ্ছে, তার মানে জি সমান আমরা পাচ্ছি 3, আর এফ সমান কি পাচ্ছি, এফ সমান পাচ্ছি দেখ 2f এর সঙ্গে 4টা সমান, তার মানে এফ সমান 2 হবে। ওকে, আর কি, আর দেখ সি সমান হচ্ছে 5, সি সমান 5। এইবার এইগুলোকে কাজে লাগালে বা এই যে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করছি, কম্পেয়ার করার পরে এই যে জি এফ আর সি এর মান পাচ্ছি, এইগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেটা একটু বুঝে নিই। দেখ এই যে ইকুয়েশনটা আমাদের তৈরি হয়েছিল, এইখানে দেখ কিভাবে তৈরি হয়েছিল না, আমরা কনসিডার করেছিলাম বৃত্তটার যে সেন্টার সেটা হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে, তাহলে আমি এইখানে দেখ এই দুটোকে কম্পেয়ার করলে কি দেখতে পাচ্ছি, জি সমান মাইনাস আলফা, তাহলে আলফা সমান কি হবে উল্টোটা মাইনাস জি, আর বিটা সমান ঠিক একইভাবে কি পাবি মাইনাস এফ। তার মানে কি, এই যে কোনো যদি সার্কেলের ইকুয়েশন আমরা এরকম পাই, তার সেন্টার বা কেন্দ্র কি হবে, বৃত্তটার কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, আর দেখ সি আর এইটাকে যদি আমরা ইকুয়াল করি, তো দেখ কি আছে ওখানে, আমি ক্যালকুলেশনটা এখানে আর করছি না, এইখানটাই করে নিচ্ছি। দেখ কি পাচ্ছি আমরা, আলফা স্কয়ার
প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে শুধু আর স্কোয়ার সমান কি হবে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস সি। এখন দেখ, আমি স্ট্যান্ডার্ড ফর্মে তো আর আলফা বিটা রাখিনি, রেখেছি এফ আর জি। এবার একটু আগেই বললাম জি সমান মাইনাস আলফা বা আলফা সমান মাইনাস জি। তাহলে আলফার জায়গায় যদি মাইনাস জি বসাস, তার মানে এটা কি হবে? জি স্কোয়ার। আবার বিটা সমান কি হবে? বিটা সমান হবে মাইনাস এফ। যদি এইখানটা ভালো করে লক্ষ্য করিস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে বিটা সমান মাইনাস এফ বলতে পারি। তার মানে এইটা মাইনাস এফ এর হোল স্কোয়ার করলে আর কি হবে? এফ স্কোয়ারই হবে, মাইনাস সি হবে। ওকে, তো এইখান থেকে দেখ আর এর ক্যালকুলেশন কি পাবি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মাইনাস সি। তাহলে এইভাবে রেডিয়াস আর কি ছিল? এই সার্কেলটা রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে একটা কোনো আমরা যদি বৃত্তের ইকুয়েশন এরকম স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, সেইখানে আমরা বলতে পারি তার ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তাহলে এইখানে দেখ এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল, এইবার দেখ আমাদের কি সুবিধা হলো, আমরা যে এই স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করলাম, করে এইভাবে বুঝে নিলাম বিষয়টাকে, আমাদের কি সুবিধা হলো না, আমরা ইজিলি এই বৃত্তটার উইদাউট এনি ক্যালকুলেশন এই বৃত্তটার সেন্টার কি হবে বা কেন্দ্র কি হবে বের করতে পারবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বা কেন্দ্র সমান আমরা পাবো, দেখ মাইনাস জি মানে মাইনাস 3 কমা মাইনাস 2। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে 3 3 9 প্লাস 4 মাইনাস 5, তার মানে রুট ওভার অফ 8। অত একক আর কি, রুট 8 মানে 2 রুট 2। ওকে, 2 রুট 2 অত একক। আচ্ছা, এইখানে আরো কিছু জিনিস আমরা কিন্তু অবজার্ভ করব। কি অবজার্ভ করব? দেখ, আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মটার দিকে তাকাই বা এইখানেও তাকাই কোনো জায়গায়, তাহলে দেখ এক্স ওয়াই যুক্ত টার্ম কিন্তু নেই। এক্স ওয়াই যুক্ত টার্ম কিন্তু ওই ইকুয়েশনে কোথাও নেই। ঠিক আছে, এইটি হচ্ছে একটা অবজার্ভ করার মতো পার্ট। নেক্সট পার্ট কি? এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম সাইনের হচ্ছে, আর তাদের সহগ দুটোর ভ্যালুও ইকুয়াল হচ্ছে। এই দুটো পার্ট কিন্তু মাথায় রাখবি, তাহলে বৃত্তের ইকুয়েশন তখনই হবে কি না, এক্স আর ওয়াই এর হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রথম কথা, এক্স এরও কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, ওয়াই এরও কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে, বা আরো ভালো করে বলতে গেলে এক্স এর স্কোয়ার উপস্থিত থাকবে, ওয়াই এর স্কোয়ার উপস্থিত থাকবে, দুটোর সহগ চিহ্ন সমেত এক হবে। এটা মাথায় রাখবি। আর কি মাথায় রাখতে হবে না, এক্স ওয়াই যুক্ত টার্ম, এক্স ওয়াই যুক্ত টার্ম কোথাও থাকবে না। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশনকে কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথাতে রাখতে হবে। নেক্সট পার্টে চলে আসছি, আরো কিছু আমরা কেস নেব, সেই কেসগুলো দিয়ে আমরা সার্কেলের ইকুয়েশন কি ক্ষেত্রে কেমন আসবে দেখব। তো এই স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটা মাথায় রাখতে হবে। নেক্সট, এমন যদি হয় যে সার্কেলটা এটা আমাদের এক্স অক্ষকে দেখছি টাচ করছে, ঠিক আছে, তাহলে টাচ করছে মানে সেখানে কোনো একটা বিন্দুতে টাচ করবে, সেই বিন্দুটা স্থানাঙ্ক আমরা ধরে নিতেই পারি যে a, 0। ওকে, তো a, 0তে ধর টাচ করেছে, তাহলে এর যে কেন্দ্র হবে, এই কেন্দ্রের দেখ x স্থানাঙ্কটা কি হবে? এইখান থেকে এতটা ডিস্টেন্স a মানে এই বিন্দুটা x স্থানাঙ্ক কি হবে? a। আচ্ছা, y স্থানাঙ্ক কি হবে আমি জানি না, ওটা ফিক্স নয়, আমি ধরে নিচ্ছি ওটা কথার কথা, ধর অন্য কিছু একটা ধরে নিতে পারি, HK ধরে নিতে পারি। ওকে, যা খুশি ধরে নিতে পারি। তাহলে ধর এই যে
আমি এইখানে ধরে নিচ্ছি পি বিন্দুতে এসে টাচ করেছে, আর এই বিন্দুটাকে আমি সি ধরে নিচ্ছি, এখন দেখ তাহলে ডিস্টেন্স অফ পিসি কি হবে, এই লেন্থটা, আর এই লেন্থটা মানেই তো কে, এইখান থেকে ওয়াই অক্ষ বরাবর যতটা গেছি সেটাই তো হচ্ছে এইখানে ওয়াই স্থানাঙ্ক বসিয়েছি, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে ব্যাসার্ধ সমান কি হবে, সিপি সমান দেখ কে হবে। ওকে, তাহলে দেখ এই বৃত্তটার আমরা কি কি জানি, কেন্দ্রের স্থানাঙ্ক জানি, ব্যাসার্ধ জানি, ব্যাস তার সমীকরণ বের করতে পারবো। দেখ ডিস্টেন্স অফ সিপি মানে কি, ডিস্টেন্স অফ সিপি হচ্ছে কে। এবার দেখ আমরা কিভাবে বৃত্তের ইকুয়েশন কনসিডার করি, না বৃত্তের পরিধির ওপরে যে কোনো একটা বিন্দুকে আমরা এক্স ওয়াই হিসাবে কনসিডার করি। এক্স ওয়াই বিন্দু থেকে সাপোজ তুই এইখানে কোথাও একটা বিন্দু নিয়েছিস এক্স কমা ওয়াই, ওকে। এবার ধর এই বিন্দুটা আর কেন্দ্রের মধ্যে যেটা দূরত্ব হবে সেইটাই এইখানে ব্যাসার্ধ বা কে এর সাথে সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে রুট ওভার অফ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বকে এইভাবে বলতে পারি যে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ কত, কে এর সাথে ইকুয়াল। তাহলে বোথ সাইডের আমরা রুটটা যদি ওপেন করি, এটা রুটটা ওপেন করতে গেলে স্কয়ার নিতে হবে, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, কে স্কয়ার, এই দিকের স্কয়ার হবে। ওকে, এইবারে এটার ক্যালকুলেশন করার পরে কি রেজাল্ট আসবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা এইভাবে বিষয়টাকে মাথায় রাখবো। ওকে, নেক্সট ধর আরেকটা কেস নিয়েছি, সেকেন্ড কেস, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি না এই যে বৃত্তটা সেটা ওয়াই ও অ্যাক্সিসকে একটা বিন্দুতে টাচ করেছে, তাহলে ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে আমি ধরে নিচ্ছি 0, এ বিন্দুতে টাচ করেছে। ওকে, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি পি বিন্দু 0, এ তে টাচ করেছে, কেননা ওয়াই অক্ষের উপর এনি পয়েন্টের এক্স স্থানাঙ্কটা হয় 0। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি যে এই যে সার্কেলটা তার সেন্টার হচ্ছে এটা সি। তাহলে দেখ এই যে সেন্টারের যে স্থানাঙ্ক হবে কিভাবে আমরা নির্ণয় করি, না এখান থেকে এই দূরত্বটা আসবো সেটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, আর ওপর বরাবর উঠবো সেটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি, দেখ এই যে এই সিপির যে ডিস্টেন্সটা সাপোজ বা এইখান থেকে এই ডিস্টেন্সটা দুটো কিন্তু ইকুয়াল, এই দুটো ডিস্টেন্স কি হচ্ছে ইকুয়াল, এইখান থেকে এই মূল বিন্দু থেকে এইখানের ডিস্টেন্স আর সিপির ডিস্টেন্স ইকুয়াল। তাহলে আমরা এই এর যদি সেন্টারকে ধরে নিই যে সেন্টারের এক্স স্থানাঙ্কটা এই ডিস্টেন্সটাকে আমরা যদি অনেক কিছু ধরতে পারি, আলফা ধরলাম ধর, ঠিক আছে, বা এইচ ধরলাম, এইচও ধরতে পারি, বিভিন্ন এখানে কে ধরেছি তো এটা এইচ ধরছি, এইচ কমা, এবার দেখ ওয়াই স্থানাঙ্কটা কি হবে এই ডিস্টেন্সটুকু, এইখান থেকে এই ডিস্টেন্সটা, আচ্ছা তার মানে এইখান থেকে এই পি পর্যন্ত ডিস্টেন্সটা সেটা কত এ, এটা যদি ও বিন্দু হয় মূল বিন্দু, ওপির ডিস্টেন্স কত এ, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটাও কি হবে এ হবে। তাহলে দেখ এইভাবে আমরা এর সেন্টারের যে স্থানাঙ্ক সেটাকে বের করলাম, সেন্টারের স্থানাঙ্ক বের করেছি। এবার বৃত্তের ইকুয়েশন ফরমেশনের কি নিয়ম, বৃত্তের ইকুয়েশনের ফরমেশন নিয়ম হচ্ছে এই সার্কেলের উপরে পরিধির ওপরে আমরা কোনো পয়েন্টকে কনসিডার করব যার স্থানাঙ্কটা হবে এক্স কমা ওয়াই। ওকে, তাহলে সি বিন্দু থেকে এর ডিস্টেন্স কি হবে, না রুটের মধ্যে হয় আমার এক্স মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কয়ার, এটা রুটের মধ্যে সমান হচ্ছে কি হয় এর যা ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধটা দেখ কার সাথে সমান, এইটাই তো ব্যাসার্ধ পিসি, লেন্থ অফ পিসি মানেই কত এইচ, এই ডিস্টেন্সটা কত, দেখ এইখান থেকে এই ডিস্টেন্সটাই হচ্ছে দেখ এইচ, তবেই তো এই সি বিন্দু স্থানাঙ্ক এইচ হয়েছে, এইখান থেকে এইখানের ডিস্টেন্স বা দুটো দেখ এটা একটা তো আয়তক্ষেত্র, তাহলে পিসির যা ডিস্টেন্স হবে এই ডিস্টেন্সটাও সেম হবে, আমি যদি এখানটায় এন বলি ওই এন এর ডিস্টেন্স সেম হবে, তো ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার হবে, কেননা রুট দিলে তবে এইচ পাবো, তাহলে রুটটা ওপেন করতে গেলে কি হবে বোথ সাইডে হোল স্কয়ার করে নিতে হবে।
এইবার এটার ক্যালকুলেশন করলে কি আসবে সে পরের কথা। ওকে, তো এইভাবে আমরা দেখ স্পেসিফিক কেসে কিভাবে বৃত্তের ইকুয়েশন আমরা নির্ণয় করব সেটা আমি বলার চেষ্টা করছি। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর আমি আরেকটা কেস নিয়েছি যেখানে ধর সেন্টার এখানে আছে, বৃত্তটা কি করেছে এক্স অ্যাক্সিসকেও টাচ করেছে এবং ওয়াই অক্ষকেও টাচ করেছে। ওকে, তাহলে দেখ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে টাচ করেছে, তো বিভিন্ন ভাবেই ধরতে পারে। কেউ ধরে নিতে পারে এর সেন্টারটা হচ্ছে এ কমা এ। কেন না, টাচ করেছে মানে কি, এইটা তো এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ যদি এ নেয় তাহলে এইটাও ব্যাসার্ধ। তাহলে দেখ এই বিন্দুটা স্থানাঙ্ক কত, এই বিন্দুটা মানে দেখ এই লেন্থটা আর এই লেন্থটা দুটোই সমান। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আমরা পাচ্ছি, সাপোজ এইটাকে আমি এম এন এরকম নাম দিচ্ছি, এটা এম বিন্দু, এটা এন বিন্দু, এটা এন বিন্দু, আর এটা হলো আমাদের সি বিন্দু। তার মানে সিএম আর সিএন দুটো ইকুয়াল হবে। ওকে, আর এটা একটা বর্গক্ষেত্র মানে চারটে বাহুই সমান হবে, এটা একটা বর্গক্ষেত্র হয়, তো চারটে বাহুই সমান হবে। তাহলে এই ডিস্টেন্সটাও এ, এই ডিস্টেন্সটাও এ। এখন ধর এর ওপরে এনি পয়েন্ট আমরা ধরে নিতে পারি এক্স ওয়াই, যেমন কনসিডার করছি। তাহলে এক্স ওয়াই থেকে সি বিন্দুর ডিস্টেন্স এর ফর্মুলা কি না, রুট ওভার অফ এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। রুটটা আর দিচ্ছি না, তাহলে ওই সাইডে কি হবে, এই বৃত্তটার যেটা ব্যাসার্ধ তার স্কোয়ার। এখন ব্যাসার্ধ এই দিকেই ভাব এদিকেই ভাব, দুটো ক্ষেত্রে কি হচ্ছে দেখ এ এর সাথে ইকুয়াল হচ্ছে না, এইটা তো এতটা এ আসছি আবার এদিকে এ পরিমাণ উঠছে, তাহলে ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো এইভাবে দেখ যদি এক্স অক্ষকে টাচ করে কি ওয়াই অক্ষকে টাচ করে কি বোথ অ্যাক্সিসকে টাচ করে, তখন আমরা বৃত্তের ইকুয়েশন গুলোকে এইভাবে ধরতে পারি বা নির্ণয় করতে পারি। আর একটা কেসই বলবো, আর বেশি বলবো না, থিওরি আবার যখন পরে লাগবে বলবো। এইখানে দেখ সাপোজ এই বৃত্তটার ইকুয়েশন, এই বৃত্তটা বা এই বৃত্তটা দুটোরই ইকুয়েশন হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দুটো বৃত্তেরই ইকুয়েশন আমি এইরকম ভাবে ধরছি। এখন কারো মনে হতে পারে তাই তো দুটোরই ইকুয়েশন এরকম, ছবি দুটো আলাদা, বিষয়টা তা নয়। আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে ধরেছি। স্ট্যান্ডার্ড ফর্মে এইখানে যেমন কন্ডিশন পাবো সেই অনুযায়ী জি এফ সি এর মান আলাদা হয়ে যাবে, এখানে যেমন কন্ডিশন পাবো সেই অনুযায়ী জি এফ সি এর মান আলাদা হবে। ওকে, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে ধরেছি ইকুয়েশনটা। তাহলে দেখ আমরা কি পেয়েছি যে এই বৃত্তটার সেন্টার কি হবে, যদি এইটা যদি ইকুয়েশন হয় মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে বৃত্তটার সেন্টার হয়, সাপোজ আমি এটাকে সি বিন্দু বলে নিচ্ছি। আচ্ছা, এইটাকে আমি বলে নিচ্ছি এম বিন্দু, আর এইটাকে বলে নিচ্ছি পি বিন্দু। আচ্ছা, আর রেডিয়াসের ফর্মুলা আমরা কি পেয়েছি, রেডিয়াস মানে হচ্ছে পিসি, লেন্থ অফ পিসি। পিসি কি পেয়েছি, রুট ওভার অফ এফ স্কোয়ার বা জি স্কোয়ার প্লাস, একই ব্যাপার আগে পরে কিছু বিষয় নয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, লেন্থ অফ পিসি। ওকে, আচ্ছা এখন দেখ এই সিএম, সিএম এর লেন্থ কি হবে, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে কতটা উঁচুতে উঠেছি মাইনাস এফ পরিমাণ, ঠিক আছে, এফ পরিমাণ উঠেছি। তাহলে এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিএম এর ডিস্টেন্স, পিএম এর ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স অফ পিএম মানে রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার, অতিভুজ হচ্ছে পিসি, পিসি স্কোয়ার করলে এইটার দেখ আমরা যদি স্কোয়ার করি তাহলে কি পাবো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি পাবো, মাইনাস এই লেন্থটা স্কোয়ার, তো সেটা যদি মাইনাস এফ হয় তার স্কোয়ার করলে আর কি পাবি, প্লাস এফ স্কোয়ার পাবি। ওকে, তার আগে মাইনাস আছে মানে আবার মাইনাস এসে গেল। এই হচ্ছে বিষয়। তো দেখ এইখানে কি হবে, এইটা কাটা হয়ে যাবে এফ স্কোয়ারটা, তার মানে আমরা শুধু পাবো জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মাইনাস সি, এই সরি সি স্কোয়ার লিখে ফেলেছি সি,
ঠিক আছে, শুধু পিএম এর লেন্থটা পেলাম। এবার খুব ভালোভাবে আমরা ধর ক্লাস 10 এর যখন আমরা করেছি তখন কি জানি যে কেন্দ্র থেকে যদি আমরা এই কোনো জ্যায়ের উপরে লম্ব টানি সেটা সমান দুভাগে ভাগ করে, তাহলে পিএম আমি এইটাকে যদি এন বলি তাহলে পিএন এর লেন্থটাই হচ্ছে এই যে এই জ্যাটার দৈর্ঘ্য। ওকে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটা কি পাবো আমরা, বা জ্যায়ের দৈর্ঘ্য পিএনটা কি হবে, লেন্থ অফ পিএন, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বা আরো ভালো করে কি বলতে পারা যায় যে আমাদের কোন সার্কেল এক্স অ্যাক্সিসকে যদি ছেদ করে, এক্স অ্যাক্সিসকে এখানে এটা কোন অক্ষকে ছেদ করেছে, এক্স অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিসের ছেদিতাংশের যে দৈর্ঘ্যটা হবে কোন বৃত্ত দ্বারা সেইটা হচ্ছে 2 ইন্টু রুটের মধ্যে জি স্কোয়ার মাইনাস সি। ঠিক একইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, আমি আর এখানে করছি না, এইখানে ওয়াই অক্ষের এটা হচ্ছে সমান এক্স অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য, ঠিক একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি এটা বেরাবে ওয়াই অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য, মানে এই লেন্থটা। ওয়াই অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য সমান কি হবে, রুট ওভার অফ 2 ইন্টু রুট ওভার অফ, একই রকম ফর্মুলা আসবে, শুধুমাত্র এখানে আসবে জি এর জায়গায় এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এক্স অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্যের ক্ষেত্রে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, আর এইখানে আসবে এফ স্কোয়ার মাইনাস সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য। এই পয়েন্টগুলোই থাক, আর নতুন কিছু ডিসকাস করছি না। এইবার আমি অঙ্ক কিছু করাচ্ছি, কেননা একবারে শুধু থিওরি বলে গেলে কি হবে, মাথায় ঢুকবে না। আচ্ছা, আগে বরঞ্চ আরেকবার আমরা কি কি করলাম একবার দেখে নিই। ঠিক আছে, তো কোন বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে কেমন না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে কি বুঝতে পারি যে বৃত্তটার কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, ব্যাসার্ধ হবে জি রুটের মধ্যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর কোন দেখ বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয় তাহলে তার ইকুয়েশন কেমন হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। নেক্সট পার্ট, এক্স অক্ষকে যদি কোনো সার্কেল টাচ করে তাহলে কি তার ইকুয়েশনটা আমরা এইভাবে কনসিডার করতে পারি, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, যেখানে বৃত্তটার শুধু কেন্দ্র ধর এ কমা কে বলে দেওয়া আছে। ঠিক একইভাবে এইগুলোর ক্ষেত্রেও হয়েছে। ওকে, অঙ্কেতে এইগুলো এইভাবে মনে রাখাও কঠিন, অঙ্ক করতে করতে আস্তে আস্তে ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, তো এইগুলো একক হবে, দৈর্ঘ্য সমান এত একক। তো দেখ এইখানেতে আমরা বলছি যে একটা বৃত্ত আর এক্স অক্ষ তারা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদিতাংশের দৈর্ঘ্যটা কি বেরাবে, এক্স অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এই থিওরিটুকুই থাক। নেক্সট আমি অঙ্কে চলে আসছি। কি বলা আছে যে এটা একটা সমীকরণ দেয়া আছে, আলফা ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা হবে। এখন দেখ, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার আগে আমি তোদেরকে বৃত্তের একটা প্রপার্টি বলেছিলাম। কি বলেছিলাম, যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কি হতে হবে, ইকুয়াল হতে হবে। ওকে, উইথ সাইন। তার মানে এইখান থেকে কি আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা ইকুয়াল হবে 2 ল্যামডা মাইনাস 3 এর সাথে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ল্যামডা ইজ ইকুয়াল টু 3। ক্যালকুলেশন করে নিলে আমরা পাবো ল্যামডার ভ্যালুটা 3। তাহলে এই ইকুয়েশনটা আমরা পুট করে নেব। তাহলে 3x স্কয়ার এখানে পুট করলেও 3 পাবি, প্লাস 3y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0।
এইবার নেক্সট স্টেপে আমরা যেটা করব 3 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে নেব। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4/3 ইন্টু এক্স প্লাস 2y মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 0। ওকে, কেন এমনটা করলাম? কেননা আমার স্ট্যান্ডার্ড ফর্মটা কেমন? বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এর ফলে এই দুটো ইকুয়েশন আমি কম্পেয়ার করতে পারবো। তাহলে এখান থেকে আমি g সমান কত পাচ্ছি? বা কেউ একবারে বলতে পারে যে 2g ইজ ইকুয়াল টু -4/3। ওকে, তাহলে শুধু g সমান কত? -2/3। আর 2f ইজ ইকুয়াল টু কত? 2f ইজ ইকুয়াল টু 2, f সমান হচ্ছে 1। দেখ, এইভাবে আমরা কম্পেয়ার করে g আর f এর মান নির্ণয় করতে পারলাম। আমরা কি জানি যে কোন বৃত্তের যে সেন্টার সেটা কি হয়? কোন বৃত্তের সেন্টার হয় -g, -f। তাহলে দেখ -g মানে g এর মান কত? -2/3, তার মাইনাস নিলে কি হবে? 2/3 আসবে, কমা f এর মান কত? f এর মান হচ্ছে 1, তার মাইনাস নিলে আসবে -1। এইটি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এইটা হবে কেন্দ্রের স্থানাঙ্ক। তার মানে অপশন আমাদের এটা হচ্ছে রাইট অপশন। ওকে, আচ্ছা, কি বলেছে? এই বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক যে বৃত্ত মূল বিন্দুগামী তার ব্যাসার্ধ। তাহলে দেখ, আবার লাইনটা পড়। এই বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক। সমকেন্দ্রিক কথাটার অর্থ কি? এই বৃত্তটার কেন্দ্র আর আরেকটা যে বৃত্ত বলছে তার কেন্দ্র একই হবে। আর কি কন্ডিশন বলছে? বৃত্তটা মূল বিন্দু গামী। এই হচ্ছে বিষয়। যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি, ছবিটা কেমন হবে? এটা ধর আমাদের একটা বৃত্ত, এর সাথে এককেন্দ্রিক বৃত্ত কেমন হয়? ছবিটা হয়তো অতটা প্রপার হচ্ছে না, বাট একটু বুঝে নে। সব কখনোই এই বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করবে না। দুটো বৃত্তের কি হবে? রেডিয়াসটা বা ব্যাসার্ধ দুটো আলাদা হবে বা ডিফারেন্ট হবে। এটাই তো এককেন্দ্রিক বৃত্তের ছবি। আমরা দেখ, যখন স্ট্রেট লাইন করছিলাম যে দুটো প্যারালাল যদি স্ট্রেট লাইন হয়, তাদের সমীকরণ আমরা কিভাবে লিখতাম? ধর, একটার সমীকরণ যদি দেয়া থাকতো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আমরা ধরে নিতাম যে অন্য যে স্ট্রেট লাইনটা যেটা এটার প্যারালাল, তার সমীকরণ কেমন হবে? না ax প্লাস by প্লাস k ইজ ইকুয়াল টু 0। শুধু কনস্ট্যান্ট পার্টটা বদলে যেত, k এর ভ্যালুটা অন্য যে কন্ডিশন গুলো দেয়া থাকতো তার উপরে বেস করে বেরিয়ে আসতো। এই তো ছিল। এখানেও দেখ, এখানে প্যারালাল বলতে পারছি না, কিন্তু দুটো বৃত্ত সবসময় ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে চলছে। একই রকম কন্ডিশন আমরা এখানেও বলতে পারবো যে এই এককেন্দ্রিক বৃত্তের হচ্ছে সমীকরণ কেমন হবে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y, কনস্ট্যান্টটা চেঞ্জ করে দে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ওকে, যে কনস্ট্যান্ট এইদিকে ছিল এইদিকে কেন ধরলাম, এমন কিছু ব্যাপার নেই। কনস্ট্যান্ট তুই এদিকেও ধরতে পারিস এদিকেও ধরতে পারিস, নো প্রবলেম। শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। এইটা আমরা এই বৃত্তটার সঙ্গে এককেন্দ্রিক বৃত্তর সমীকরণ এটা ধরে নিলাম। এইবার এইখানে কি বলে দিয়েছে? বৃত্তটা মূল বিন্দুগামী।
তাহলে মূল বিন্দুগামী যদি হয়, মূল বিন্দুগামী মানে কি 0 0 বিন্দুগামী, তাহলে 0 0 যদি এখানে পুট করি k সমান কত আসবে 0। ঠিক আছে, তাহলে বৃত্তটার সমীকরণ অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এইটা দাঁড়ালো দেখ বৃত্তটার ইকুয়েশন। তাহলে আমাদের এইবার আমরা বুঝলাম যে এই বৃত্তটার সঙ্গে সমকেন্দ্রিক বৃত্ত যেটা মূল বিন্দুগামী, তার সমীকরণ হচ্ছে এইটা। এইবার তার ব্যাসার্ধ জানতে চেয়েছে, বের করব। ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কাছে একাধিক উপায় আছে। ওকে, সবগুলোই যদি আমরা শিখে যাই তাহলেই জিনিসটা ক্লিয়ার হবে। দেখ আমি দুটো ওয়ে দেখাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেটা করছিলাম যে এইটার সাথে স্ট্যান্ডার্ড ফর্মের কম্পেয়ার করছিলাম। এটাতে কম্পেয়ার না করে কিভাবে করছি দেখ, দেখ এইখানটায় করছি এই রকম যে x স্কয়ার আর 4x এইটা দিয়ে একটা হোল স্কয়ার তৈরি করছি। তাহলে এইটাকে লিখছি x প্লাস 2 তার হোল স্কয়ার। আচ্ছা, আর y স্কয়ার আর মাইনাস 2y আছে, তো এই দুটো দিয়ে একটা হোল স্কয়ার ফরমেশনের চেষ্টা করছি। লিখছি y মাইনাস 1 তার হোল স্কয়ার। দেখ অ্যাকচুয়ালি আমি কি করলাম, এখানে হোল স্কয়ারটা ভাঙলেই বুঝতে পারছিস x স্কয়ার আসবে আর এখান থেকে 4x আসবে, প্লাস একটা 4 এক্সট্রা লিখে ফেলেছি। 2 দুগুণে 4 যেটা প্লাস 4 এটা এক্সট্রা লিখে ফেলেছি। আর এখানে কি করেছি, y স্কয়ার আর একটা মাইনাস 2y আসবে ঠিকই আছে, কিন্তু একটা 1 এর হোল স্কয়ার মানে প্লাস 1 এক্সট্রা লিখে ফেলেছি। তার মানে 4 আর 1 এ 5 আমার এক্সট্রা লেখা হয়ে গেছে। ওইটাকে নিউট্রালাইজ করার জন্য কি করতে হবে, আমাকে এখানে -5 লিখতে হবে, বা -5টাকে ওই সাইডে পাঠিয়ে দিলে কি হবে 5 হবে। ঠিক আছে, দেখ এটার হোল স্কয়ার ভেঙে আবার ক্যালকুলেশন কর, দেখ এইরকম ফর্মেই চলে আসবে। আমি অ্যাকচুয়ালি স্টেপ জাম্প করে বা দ্রুত কি করে আমরা ক্যালকুলেশন করব সেটা দেখাচ্ছি। তাহলে এইখানে আমরা কি পাবো, x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 তার হোল স্কয়ার, 5টাকে আমরা কি বলতে পারি √5 তার হোল স্কয়ার। এবার দেখ আমরা যখন প্রথম বৃত্তের ইকুয়েশন নিয়েছিলাম কিভাবে কনসিডার করেছিলাম, যে কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা বিটা হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ইকুয়েশন হয়েছিল কি x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তার মানে x মাইনাস সামথিং এর হোল স্কয়ার প্লাস y মাইনাস সামথিং এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার হিসাবে প্রকাশ করলে এই দিকে যেটা থাকবে মানে যত স্কয়ার সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এখানে আর এর স্কয়ার ছিল বলে আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে আমরা যে অঙ্কটা করলাম এইখানে দেখ √5 এর হোল স্কয়ার হয়েছে, তো এটা দেখেই আমরা কন্ডিশন দেখেই বলতে পারছি যে এর ব্যাসার্ধ কত হবে √5 একক। ওকে, √5 একক। এবার যেটা এতক্ষণ পর্যন্ত করছিলাম যেই পদ্ধতিটা, সেই পদ্ধতি অনুযায়ী কি এই ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করব, অল্টারনেটিভ মেথডে চলে আসছি। অল্টারনেটিভ মেথডে কি না, আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y এই সরি প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশনের সাথে। এইখান থেকে দেখ g সমান কি পাবি, 2g সমান 4, তার মানে g সমান 2, 2f সমান -2, f সমান কত -1, আর c সমান কত পাবি 0। এবার দেখ আমরা যখন gfc এর মান জানি তখন আমরা কি বলি, ব্যাসার্ধ সমান √of g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে g স্কয়ার মানে কত, 2 2 হলো 4, f স্কয়ার মানে -1 এর হোল স্কয়ার করলে কত পাবি 1 পাবি, আর c মানে হচ্ছে দেখ 0 -0। ওকে, তো ক্যালকুলেশন করলে দেখ সেই √5ই পাবি।
√5 একক। দুটো ডিফারেন্ট ওয়েতে আমরা বের করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে সেই একই। ওকে, শর্ট কোশ্চেন, কিন্তু তার মধ্যে বহু কনসেপ্ট কিন্তু লুকিয়ে আছে, বহু কনসেপ্ট। একটা অঙ্ক করার সাথে সাথে ভাববি যে এই অঙ্কটাতে কি কি কনসেপ্ট ইউজ হয়েছে, তবেই কিন্তু অঙ্কের উপর গ্রিপ তৈরি হবে, আদারওয়াইজ কোনোদিন গ্রিপ তৈরি হবে না। চোখ বুলিয়ে চলে গেলে মাথায় কিছু থাকবে না। এইখানে দেখ, এই অঙ্কটা করার সময় আমার কি কি কনসেপ্ট ইউজ হলো, যেমন প্যারালাল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কনসিডার করি, সেই রকম যদি এককেন্দ্রিক বৃত্ত হয় বা সমকেন্দ্রিক বৃত্ত হয়, তাদের ইকুয়েশন একটার থেকে অন্য একটার সাহায্য নিয়ে অন্যটার ইকুয়েশন কি করে তৈরি করব, সেই কনসেপ্টটা শিখলাম। ওকে, আর একটা ইকুয়েশন জানা থাকলে বৃত্তের ইকুয়েশন তারপরে ফর্ম করলাম, ফর্ম করার পরে বৃত্তের ইকুয়েশন এখন আমার কাছে জানা আছে, কি করে তার ব্যাসার্ধ নির্ণয় করব, তার দুটো ওয়ে আমি দেখালাম, এইটাও হতে পারে এইটাও হতে পারে, দুটোই শিখে নেবো, নো প্রবলেম। দেখ, আমি দুটো বৃত্ত নিয়ে নিয়েছি, দুটো সার্কেল নিয়েছি। দুটো সার্কেল কেন নিলাম, আমি এই অঙ্কটা দুটো ওয়েতে বা দুটো পদ্ধতিতে ডিসকাস করব। ঠিক আছে, দুটো পদ্ধতি আমি ডিসকাস করব। কিভাবে, ধর এইখানে আমি ধরে নিচ্ছি এই লাইনটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস, যার একটা প্রান্তে আছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 3, -5, অপর প্রান্তে আছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -3, 7। ওকে, সাপোজ, তার মানে কি এই পোর্শনটা একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত হয়ে গেল। এর ওপরে, এর পরিধির ওপরে কোথাও না কোথাও আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, সি পয়েন্ট। তাহলে সি পয়েন্ট যেটা নিচ্ছি, সেই পয়েন্টটা এনি পয়েন্ট অন দিস সার্কেল, আমি এই দিকেও যেমন নিতে পারি এই দিকেও নিতে পারি, নো প্রবলেম। সি পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। এনি পয়েন্টকে, পরিধির ওপরে এনি পয়েন্টকে আমরা এইভাবেই কনসিডার করি, এক্স কমা ওয়াই আননোন। তো এইবার করছি কি, এই এসি কে যোগ করে নিচ্ছি, এসি কে যোগ করছি, আর ধর বিসি কে যোগ করছি। ডেফিনেটলি এসিবি কোণটা কত ডিগ্রি হবে কেউ বলতে পারবি? সমকোণ ডিগ্রি, অবশ্যই, কেননা অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে সমকোণ হবে। তাহলে এসিবি কোণ যদি সমকোণ হয়, তার মানে এইখান থেকে আমরা প্রপার্টি কি পাচ্ছি, এসিটা হয়ে যাচ্ছে লম্ব কার উপরে, বিসির উপরে। এবার দুটো লাইন যদি একটা অন্যটার উপরে পারপেন্ডিকুলার হয়, তাদের কি হয়, তাদের যেটা প্রবণতা, প্রবণতার গুণফল কত হবে, -1 হবে। তাহলে দেখ, এসির প্রবণতা কত, লিখছি আমি, এসি এর প্রবণতা, প্রবণতা কি হয়, দুটো বিন্দুর স্থানাঙ্ক, দেখ পরতে পরতে কনসেপ্ট, কেউ ধর দুটো বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতাই বের করতে জানি না, এখনো শিখিনি, তার পক্ষে এই অঙ্কটা করা সম্ভব না। ওকে, তো এক একটা অঙ্ক থেকে ভাববি যে এই অঙ্কটা করতে গিয়ে আমি কি কি শিখলাম বা কি দরকার পড়ছে, তাহলেই দেখবি জিনিসগুলো মনের মধ্যে গাঁথবে। আবারও বলছি, এটাই কিন্তু সায়েন্টিফিক ওয়ে শেখার। এসির প্রবণতা কি হবে, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। ওয়াই স্থানাঙ্কের বিয়োগফলটা আমি লিখছি ওয়াই মাইনাস, এখানে কত -5 আছে, মানে মাইনাসে মাইনাসে +5 বাই এক্স -3, এক্স -3। আর কি, বিসির প্রবণতা, তাহলে বি আর সি, এখানেও একই কনসেপ্ট, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে দেখ, ওয়াই -7 বাই এক্স +3, এক্স -3 মানে +3, এই দুটোর গুণফল -1, মানে ওয়াই +5 বাই এক্স -3 ইন্টু ওয়াই -7 বাই এক্স -3 is equal to -1। তাহলে আমরা যদি গুণ করে নিই,
গুণ করলে কি পাবো, ওপরটা দেখ এই দুটো টার্মের গুণ, আর এই দুটো টার্ম গুণ হয়ে ওইদিকে -1 এর সাথে গুণ হবে। ওকে, তো এইখানের গুণ করলে কি পাবি এইদিকে ওয়াই স্কোয়ার, আচ্ছা -7y প্লাস 5y, তার মানে -2y -35। এই দুটোর একটা প্লাস ছিল, কোনটা, এইটা প্লাস ছিল। আচ্ছা y - 3 ইন্টু y প্লাস সরি x - 3 ইন্টু x প্লাস 3 মানে x স্কোয়ার -9, তাই তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, x স্কোয়ার -9 তাকে -1 দিয়ে গুণ হচ্ছে, তার মানে হলো -x স্কোয়ার প্লাস 9 হয়ে যাবে। সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আয়, x স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস y স্কোয়ার -2y, 9টা যদি এদিকে নিয়ে আসিস প্লাস 9টা কি হবে -9 হবে, তার মানে -44 ইজ ইকুয়াল টু 0। ওকে, তার মানে দেখ কোন কন্ডিশনটা বা কোন ইকুয়েশনটার সাথে ম্যাচ খাচ্ছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ওয়ে যেভাবে আমরা দুটো বিন্দু, দেখ ব্যাসের উপরে, এইখানে আমরা তার মানে কনসেপ্টটা কি শিখলাম, যে ব্যাসের যে দুটো প্রান্ত, সেই দুটো প্রান্তে যদি বল আরেকবার বল, অপশন বি এতেই তো আমি টিক চিহ্নটা দিয়েছি, কেন কোথায় দেখাচ্ছে, ও ও আচ্ছা 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 সরি সরি, এখানে মাইনাস আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো অপশন ডি এরটা, ডি এরটা, ওকে ওকে। তো দেখ এইবার আমি ভুল হয়ে গেছিল, চিহ্নটা খেয়াল করিনি, একদম অপশন ডি। তো দেখ নেক্সট হচ্ছে আমি এইখানে এইভাবে করলাম, আরো একটা ওয়ের কথা বলবো। ওকে, আরেকটা ওয়ে কি, সাপোজ আমার এইটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ এবি, এবি, তো এ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে কত 3, -5, ঠিক আছে, এটা কোষে দিচ্ছি না, আমি জাস্ট কনসেপ্টটা তোদের সাথে আলোচনা করছি, দেখবি তাহলেই বুঝতে পারবি। তাহলে 7, আচ্ছা বল এই বৃত্তের তো একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা নিশ্চয়ই এবির মধ্যবিন্দু হবে, কেননা ব্যাসের মধ্যবিন্দুই তো হচ্ছে কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে কি হবে 3 প্লাস -3 মানে 3, আর -3 এর যোগ বিয়োগ করলে কি হবে 0 পাবো, 0/2 মানে 0, x স্থানাঙ্কটা পাবো 0, y স্থানাঙ্ক কি হবে এই -5 আর 7 এর যোগ করলে হয় 2, 2/2 মানে হচ্ছে 1, 0,1 মধ্যবিন্দু স্থানাঙ্ক, সাপোজ এই বিন্দুটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে দেখ কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, খুব ইজিলি আমরা এসির দৈর্ঘ্য বা ব্যাসার্ধ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ জানি আর কেন্দ্রের স্থানাঙ্ক জানি, বৃত্তের ইকুয়েশন তৈরি করা আমাদের কাছে খুব একটা কঠিন হবে না। এবার দুটো পদ্ধতিই বললাম, যেটা মনে লাগবে সেটাই করতে পারবে, যেটা ভালো লাগবে সেটাই করবে। ওকে, চারেরটা, এটা একটা বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে স্পর্শ করে। তাহলে দেখ প্রথম প্রথম বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, ছবি আঁকবি, ছবি আঁকবি, বৃত্তটার কেন্দ্র কত, বৃত্তটার কেন্দ্র দেখ, আমরা যদি এই বৃত্তের ইকুয়েশনটাকে আরেকবার রিফর্ম করে লিখি, এটাকে লিখতে পারি আমরা কি x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 এর স্কয়ার মানে 2 তার হোল স্কয়ার, তাই তো, এইটি লিখতে পারি। এবার দেখ কেন্দ্রটা কি হয় x মাইনাস আলফা তার হোল স্কয়ার, তার মানে এখান থেকে পাচ্ছি -2 x স্থানাঙ্কটা, আর y স্থানাঙ্কটা কি পাচ্ছি +3, তার মানে -2,3, তো -2,3 সাপোজ এইরকম একটা জায়গায় বিন্দুটা হবে, যেখানে এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 2 একক, আর এই ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা আমি বলছি 2, স্থানাঙ্কের কথা বলছি না, স্থানাঙ্ক তো -2,3, এই ডিস্টেন্সটা 2 একক আর এই ডিস্টেন্সটা কত 3 একক, তবেই তো এইটা হচ্ছে -2,3, এটা হচ্ছে সেন্টারটা পেয়েছি। রেডিয়াসটা কত, রেডিয়াসটা 2 ইউনিট, তাহলে ভাব যে এইখান থেকে যদি 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকি আমি, 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে বৃত্তটা কোন অক্ষকে টাচ করবে, ডেফিনেটলি
ওয়াই অক্ষকে টাচ করছে, বোঝা গেল? তো এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে দেখ 5 নম্বর কি বলেছে, যে এই যে ইকুয়েশনটা এইটা দ্বারা একটা বিন্দু বৃত্ত সূচিত হয় যখন কোন কন্ডিশনটা এখানের হলে। বিন্দু বৃত্ত জিনিসটা কি? ধর একটা সার্কেল এরকম, এই সার্কেলটার ব্যাসার্ধটা আমি কমিয়ে নিচ্ছি, তাহলে কি হবে? এটা এরকম ছোট হয়ে যাবে। আরো কমিয়ে নিচ্ছি, এরকম হয়ে যাবে। ডেফিনেটলি একটা সময় কমাতে কমাতে এটা কি হবে? জিরো, এরকম মানে বিন্দুতে পরিণত হবে যখন এর রেডিয়াসটা আরটা জিরো হয়ে যাবে। আর যদি জিরো হয়ে যায় তখন এই সার্কেলটা একটা বিন্দুতে পরিণত হবে। ওকে, তাহলে দেখ এই যে এটা স্ট্যান্ডার্ড ফর্মে দেয়া আছে, তাহলে এর ব্যাসার্ধের ফর্মুলা কি? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার রেডিয়াসটা এখানে যে কন্ডিশন বলা আছে সেই কন্ডিশন অনুযায়ী কি হওয়ার কথা? জিরো হওয়ার কথা। তাহলে আমরা বলতে পারি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এইটাই দেখ আমরা পাবো কন্ডিশন। তার মানে অপশন আমাদের সি এরটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট বলছে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এই বৃত্তের পরিধির ওপর অবস্থিত তার ক্ষেত্রফল কত বর্গ একক হবে? একটু ছবি, এই হচ্ছে আমার সার্কেলটা, ঠিক আছে? সার্কেলের ইকুয়েশন আমার দেওয়া আছে এখানে। এর এইটা কি? সমবাহু ত্রিভুজের একটা তিনটে শীর্ষবিন্দু এই বৃত্তটার ওপরে অবস্থিত। আমি ধরে নিচ্ছি এইগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজটাও আঁকা যাক। এইটা ওকে। এখন দেখ আমি যদি এইগুলো এইভাবে যোগ করি, মানে এটা মধ্যমাও বলতে পারিস, কেউ বলতে পারিস যে এইখান থেকে এখানে লম্ব টেনেছি, একই কথা, ঠিক আছে? একই ব্যাপার। মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবই একই জিনিসকে বোঝায়। মধ্যমা যেটাই মধ্যমা সেটাই হচ্ছে বাহুর লম্ব সমদ্বিখণ্ড, সেটাই উচ্চতা, সব একই বোঝায়। তো দেখ আমি যদি এই ত্রিভুজটার নাম দিই এবিসি, এবিসি, এইটাকে যদি ডি বিন্দু বলি, এটাকে যদি ই বিন্দু বলি, তাহলে এডিটাকে আমি মধ্যমা হিসাবেও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটাকে ধর সাপোজ এইখানটা আমি জি বিন্দু বলছি, তার মানে জি বিন্দুটা হয়ে যাবে, জি বিন্দুটা হয়ে যাবে এই যে বৃত্তটা, এই বৃত্তটার কিন্তু সেন্টার, ঠিক আছে? একটা পরিবৃত্ত অঙ্কনের নিয়ম কি? পরিবৃত্ত অঙ্কনের নিয়ম কি? এই বাহুগুলোর উপরে আমাদেরকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে বলা হয়। তাহলে এই যে ধর ডিএ, এটা তো বিসি বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক একইভাবে আমরা বিটাকে বলতে পারি এসির উপরে লম্ব সমদ্বিখণ্ডক। তারা যেখানে গিয়ে ছেদ করবে সেটাই হচ্ছে কেন্দ্র। তাহলে জিটা কেন্দ্র। ওকে, তাহলে বৃত্তের আমরা যদি ব্যাসার্ধ বের করতে পারি, মানে এজিটা হচ্ছে বৃত্তর ব্যাসার্ধ হবে, ঠিক আছে? এজিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এজির দৈর্ঘ্য কত আসবে? এজি ইজ ইকুয়াল টু, আচ্ছা আগে এই যে ইকুয়েশনটা দেয়া আছে এইখান থেকে এই বৃত্তটার ব্যাসার্ধটা বের করে নিই, সেটাই এজির মান দাঁড়াবে। তাহলে কিভাবে বের করছি দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0।
স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুলনা করেও করতে পারি, হোল স্কোয়ার করেও করতে পারি, যেটা যার পছন্দ করতে পারিস, নো প্রবলেম। তাহলে আমি এখানে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করেই করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এখানে আর কিছু লিখছি না, জাস্ট আমি কম্পেয়ারিংটা দেখাচ্ছি। 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখ এখান থেকে কি পাচ্ছিস, g সমান -2 আর f সমান পাচ্ছি -3 আর c সমান পাচ্ছি -23। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান রুট ওভার অফ জি স্কোয়ার, জি স্কোয়ার মানে -2 তার হোল স্কোয়ার মানে 4, এফ স্কোয়ার মানে কত, 3 এর হোল স্কোয়ার মানে 9, মাইনাস সি মানে কত, মাইনাস অফ -23 মানে +23। তাহলে দেখ 9 আর 4 হচ্ছে 13, 13 এটার সাথে যদি যোগ করিস করলে পাবি রুট ওভার অফ 36 মানে 6 ইউনিট। অর্থাৎ কি, এজির যে লেন্থ, এজির লেন্থ আমরা কত পেলাম, এজি সমান 6 ইউনিট, 6 একক। ওকে, এইবার দেখ তাহলে এডির লেন্থ কত হবে, এডির লেন্থ, আচ্ছা আমরা কি জানি যে মধ্যমাগুলো ভরকেন্দ্রেতে কত 2:1 অনুপাতে বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়। তাহলে এডি হবে এজি এর কত গুণ, দেখ এজি কে, এজি সমান 2/3 ইন্টু এডি, এজি হচ্ছে গোটা এডির 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে এডি সমান কি হবে 3/2, ওইদিকে গুণ হয়ে যাবে 3/2। ওকে, 3/2 ইন্টু এজি সমান 3 এজি সমান 3/2 ইন্টু 6 এত একক, সমান কি, সমান দেখ 9 একক। ভালো করে বোঝ, অঙ্কটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তাহলে 9 একক আমরা পেলাম এডির লেন্থটা। এডিটা কি, এবিসি ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজ, তার উচ্চতা। এবার উচ্চতা জানা থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য জানতে পারি। কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে রুলস কি, √3/2 ইন্টু বাহু সমান হচ্ছে উচ্চতা, সমান উচ্চতা মানে কত 9 একক। তাহলে বাহু সমান কি হবে, বাহু সমান 9×2 18/√3। ঠিক আছে, এবার বাহুর দৈর্ঘ্য জেনে গেছি, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের সূত্র কি সমবাহু ত্রিভুজের, √3/4 ইন্টু বাহু স্কয়ার, তার মানে √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে কত হবে 18 ইন্টু 18/3, √3 ইন্টু √3 মানে 3 হয়ে যাবে। তাহলে 3 6 হলো 18, 3 2 6, 2 2 4, এটা হলো 9। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করে নিই পাবো 3 9 27 √3 এত স্কয়ার ইউনিট। ঠিক আছে, দেখ বোঝা গেল কিনা, 27 √3 মানে আমাদের অপশন হচ্ছে বি এরটা। তাহলে দেখ কতখানি কনসেপ্ট আমরা করছি, একটা শর্ট কোশ্চেন, হওয়ার চান্স খুব কম। আমি বলবো না এই অঙ্কটা পড়বে, খুব কম পড়ার চান্স। করছি একটা শর্ট কোশ্চেন, বাট তার মধ্যে কতখানি ডিপ কনসেপ্ট লুকিয়ে আছে চিন্তা কর। ক্লাস 10 এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের জিওমেট্রিক্যাল কনসেপ্ট, 9 এর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা উচ্চতার আর কি রিলেশন, সেই জায়গাটা, দুটো জায়গায় কিন্তু আমাকে জানতে হচ্ছে, আদারওয়াইজ এই প্রবলেমটা করবো কি করে। ওকে, বৃত্তের কনসেপ্টগুলো তো লাগছে, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, কারো কিছু সমস্যা হলে বলবি, কোনো জায়গায় যদি বুঝতে না পারিস আমি রিপিট করব, কোনো অসুবিধা নেই। এইখানে বলেছে দেখ, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটো যথাক্রমে এত এত এবং বৃত্তটার কেন্দ্র এত, তাহলে এক্স আর ওয়াই এর মান কি হবে। খুব ভেরি সিম্পল অঙ্ক এটা, তোরা যে কেউ পারবি, অসুবিধা কিছু নেই। এই হচ্ছে সার্কেল, এই হচ্ছে ব্যাস, দুটো তার প্রান্তবিন্দু হচ্ছে x, 3 আর এটা হলো
3,5। ওকে, এখন এর যে সেন্টার সেটা কি বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে 2,y। ওকে, কিন্তু আমরা নর্মালি কি জানি যে এই দুটো বিন্দুর মধ্যবিন্দুটাই হচ্ছে হওয়ার কথা কেন্দ্র। তাহলে দেখ মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব, x স্থানাঙ্কের যোগফল মানে x প্লাস 3/2, x প্লাস 3/2 কমা 3 প্লাস 5 মানে হলো 8, 8/2 মানে হলো 4। তাহলে দেখ এইটা কেন্দ্র হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেয়া আছে এইটা, তাহলে এই দুটো নিশ্চয়ই একই পয়েন্টকে ইন্ডিকেট করছে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে সি একটা হবে x প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 2, তার মানে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4, তো x সমান হচ্ছে 1। আর এইখান থেকে দেখ কি পাচ্ছিস, y সমান 4 পাচ্ছিস ডাইরেক্টলি। ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো, y ইজ ইকুয়াল টু 4 দেখলেই ডাইরেক্ট এটা বলে দিতে পারবি 1,4। ওকে, দেখ ভেরি সিম্পল, ছোট্ট ছোট্ট কনসেপ্ট ইউজ হচ্ছে। আটেরটা দেখ, নিচের কোন বিন্দুটি এই বৃত্তের ওপর অবস্থিত। ডেফিনেটলি যেই বিন্দুটা অবস্থিত সেই বিন্দুটা দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তো 0 2 দ্বারা ডেফিনেটলি হবে না, 0 প্লাস হচ্ছে 4 মানে 16 নয়, এইখানেও হচ্ছে না। আচ্ছা -4 মানে এটা হচ্ছে 16 প্লাস 0, তার মানে ডেফিনেটলি এই বিন্দুটা, অপশন সি। ওকে, -4 এর হোল স্কয়ার করলেই 16, প্লাস 0 করলে আর কি হবে, 16 এর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা কোন বিন্দুটা বৃত্তের ওপর অবস্থিত, তাহলে এইখানেও ওই একই কনসেপ্ট ইউজ হবে। কোনটা তোরাই বল দেখি, এখান থেকে কোন বিন্দুটা বৃত্তের ওপর অবস্থিত হবে। অপশন ডি, বি, 4 এর হোল স্কয়ার। হ্যাঁ হবে, হবে অপশন বি। কেন, -2 -2 মানে -4 এর হোল স্কয়ার মানে 16, আর এইখানে 0 বসালে 3 এর হোল স্কয়ার মানে 9, 16 আর 9 হচ্ছে 25, হবে বি এর অপশন। আচ্ছা কি বলেছে, একটি বৃত্ত, এইটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং তার ব্যাসার্ধ 4 একক। আচ্ছা একটি বৃত্ত এই বৃত্তের সাথে এক কেন্দ্রীয় এবং তার ব্যাসার্ধ হচ্ছে 4 একক, তাহলে নিচের কোনটা বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা দেখ, এই বৃত্তটার কেন্দ্র কত কেউ বলতে পারবি, এই বৃত্তটার কেন্দ্র কত। কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ চাইনি, কেন্দ্রের স্থানাঙ্ক বল। স্ট্যান্ডার্ড ফর্মের তুলনা করলে আমরা কি পাই, কেন্দ্র পাই কত, -g, -f পাই। তো এইখানে gf কিছু আছে নেই, তো তার মানে এইগুলো কি হবে 0 0। ওকে, আর প্রথম দেখে যে ইকুয়েশনটা আমি ওই থিওরি বোঝানোর সময় বলেছিলাম, সেখানে কেমন বলেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হচ্ছে, যদি একটা বৃত্ত মানে বৃত্তের সমীকরণ হয়, তাহলে আমরা ওই বৃত্তের কেন্দ্রটা হয় 0 0 আর ব্যাসার্ধ ওই আর স্কোয়ার মানে আর ব্যাসার্ধ। তো এটাই হচ্ছে ব্যাপার হয়। তো তাহলে ডেফিনেটলি এই বৃত্তটার কেন্দ্র 0 0। তাহলে এই বৃত্তটার সাথে যদি কোনো বৃত্ত এক কেন্দ্রীয় হয়, তাহলে তারও কেন্দ্র 0 0 হবে, আর তার ব্যাসার্ধ 4 একক। তাহলে তার সমীকরণ কেমন হবে, x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার, ব্যাসার্ধ 4 মানে 4 তার হোল স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 60। অপশন ডি। নিচের কোনটি এই বৃত্তের ব্যাসার্ধ। এরকম অনেকগুলো করেছি। আচ্ছা এইটা তোরা করে আমাকে বল যে এর অ্যান্সার কত আসছে, এই বৃত্তটার ব্যাসার্ধ কত আসছে, অ্যান্সারটা তোরা বল।
5 আসছে 8টা। ওকে, আরো এক দুজনের চেক করি অ্যান্সার কত আসছে। পাঁচই আসছে। ঠিকই বলেছিস, 5ই অ্যান্সার আসবে। এই বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব নিচের কোন বিন্দুটার মধ্য দিয়ে যায়? এখন একটা বৃত্তের অভিলম্ব কি? এইটা যদি আমাদের বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র আছে, তাহলে বৃত্তের কোনো একটা বিন্দুতে ধর স্পর্শক টানলি, স্পর্শকের উপরে যদি আমরা লম্ব টানি সেটা সবসময় কি হয়? কেন্দ্রবিন্দুগামী হয়, তো কেন্দ্র যাবে। এইটাই হচ্ছে অভিলম্ব। এই লাইনটাই হচ্ছে, এই যে স্পর্শকের উপরে যেটা লম্ব টানি স্পর্শবিন্দুতে, সেটাকেই আমরা অভিলম্ব বলবো। ঠিক আছে, তো এখন দেখ, এই যে বৃত্তটা, এর যেটা কেন্দ্র হবে অভিলম্বটা সেই বিন্দুগামী হবে। তো এর কেন্দ্র কত হবে, কে বলতে পারবি এর কেন্দ্র এই বৃত্তটার? আচ্ছা বলছি, দাঁড়া। হ্যাঁ, আমি বলে দিচ্ছি একবার। আমি বলছি অভিলম্ব কাকে বলে। অভিলম্ব মানে তো এই একটা ধর সার্কেল, এর কোনো একটা বিন্দুতে তুই স্পর্শক টেনেছিস, ওই যে স্পর্শ বিন্দুটাতে যদি স্পর্শকটার উপরে লম্ব ড্র করি, সেটা কোন বিন্দু দিকে যাবে? কেন্দ্র দিকে যাবে। ওকে, অবশ্যই কেন্দ্র দিকে যাবে। তো তাহলে এই যে মানে অভিলম্ব, এটাই হচ্ছে অভিলম্ব। এটা স্পর্শ, তার উপরে লম্বটাই হচ্ছে অভিলম্ব। অভিলম্ব সবসময় কেন্দ্রগামী হয়। তো তার মানে এইখানে ঘুরিয়ে ফিরিয়ে কি বলতে চেয়েছে আমাকে, যে এই বৃত্তটার অভিলম্ব কোন বিন্দুগামী হবে? কেন্দ্রগামী। তাহলে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আমার জানতে চেয়েছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দেখ সবসময়, পরিবেশ ঠিকই বলেছিস অ্যান্সারটা। এবার তাড়াতাড়ি আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি কেন্দ্রের স্থানাঙ্কটা? যদি এইগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফর্মে থাকে, মাথায় রাখবি এক্স এর যেটা সহগ তাকে -2 দিয়ে ডিভাইড করব, ওয়াই এর যেটা সহগ তাকে -2 দিয়ে ডিভাইড করব। এটা র্যাপিডলি আমরা বলে ফেলতে পারবো কেন্দ্রের স্থানাঙ্কটা। ওকে, আচ্ছা নিচের কোনটা ঠিক? এটা হচ্ছে বৃত্তটার ইকুয়েশন দেওয়া আছে, কোন অক্ষকে স্পর্শ করে। আমি যদি এটাকে রিরাইট করি, x-4 তার হোল স্কয়ার প্লাস y-3 তার হোল স্কয়ার, 9 মানে কি বলতে পারি? 3 তার হোল স্কয়ার। তাহলে এবার যদি ছবি আঁকা হয়, ছবি আঁকলে দেখ আমরা কেমন পাবো। তাহলে 4 3 হচ্ছে বৃত্তটার কি হবে? কেন্দ্রের স্থানাঙ্ক। আমি ধরে নিচ্ছি 4 এখানে, এইখানটায় হচ্ছে 4,3, এটা হচ্ছে 4,3 বিন্দু। তাহলে এই বিন্দুটার এই লেন্থটা হচ্ছে 4 একক, এই লেন্থটা হচ্ছে 4 একক, আর এই যে লেন্থটা পাবো এই লেন্থটা কত? 3 একক। তবেই তো এই বিন্দুটার স্থানাঙ্ক 4,3 হয়েছে। এবার তোকে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, যার ব্যাসার্ধ কত হবে? 3 একক। ওকে, তার মানে ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি এটা যদি এরকম হয় এক্স অক্ষকে স্পর্শ করবে। এইটা দ্বারা বৃত্তের সমীকরণকে সূচিত হয় কিনা? ডেফিনেটলি এটা একটা বৃত্তের ইকুয়েশন, কেননা এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ উইথ সাইন সেম, এক্স ওয়াই যুক্ত টার্ম নেই, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ অবশ্যই হবে। 2 নম্বর পয়েন্টে কি বলেছে দেখ, একটি বৃত্তের কেন্দ্র এত বিন্দুতে, কেন্দ্রটা এই বিন্দুতে আছে এবং তা এত বিন্দুগামী। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা। সাপোজ আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটা স্থানাঙ্ক দেয়া আছে 3,-1, আর এটা যে কোনো একটা বিন্দু হচ্ছে, যে কোনো একটা জায়গায় বিন্দু আছে, এটা হচ্ছে 6,
6, -5 বিন্দু। তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো কি করতে হবে? সবার প্রথমে আমি কি করব বল? কিছু কারো মাথায় আইডিয়া আসছে যে এইভাবে করা যেতে পারে? নির্ণয় করতে হবে একদম ডেফিনেটলি। সরি সরি, কেননা এই যে এইটাই তো হচ্ছে, এই বিন্দু দুটোকে যোগ করলে যেটা পাবো সেটাই তো হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধটা আগে নির্ণয় করতে হবে। আর বৃত্তের সমীকরণ জানতে গেলে আমার হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ জানলেই হবে। তাহলে এইখানে আমরা বলতে পারি কি, ব্যাসার্ধ সমান √, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে হচ্ছে 6 - 3 তার হোল স্কয়ার প্লাস -5, আর এটা মাইনাসে মাইনাসে +1 তার হোল করলে এত একক কি লিখবি কথাটা, এত একক। তাহলে √, এখানে 3 3 আমরা পাবো 9, আর এখানে পাবো 4 এর হোল স্কয়ার মানে 16 এত একক, তার মানে ইকুয়াল টু 5 একক। ওকে, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার তাহলে বৃত্তটার সমীকরণ কিভাবে কনসিডার করতে পারি? তাহলে অতএব বৃত্তটির সমীকরণ হবে, বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের x স্থানাঙ্ক মানে 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস -1 মানে মাইনাসে মাইনাসে +1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার মানে ব্যাসার্ধের স্কয়ার ইজ ইকুয়াল টু 5 তার হোল স্কয়ার। ওকে, কেউ বড় এইখানেও রেখে দেয়, অনেকে আবার একটু ভেঙে নিলে ভালো হয়। তাহলে এখানে কি পাবো, x স্কয়ার, আর এখান থেকে পাবো y স্কয়ার। ঠিক আছে, -6x, এখান থেকে পাবি 2y, আর এখানে দেখ আসছে 9 আর 1, 9 আর 1 10, আর এদিকে 25, 25টা এদিকে নিয়ে চলে আয়, তাহলে -15 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখানে বলছে প্রত্যেকটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করি। আমি অনেকগুলো এই টাইপের অঙ্ক করে দিয়েছি, হ্যাঁ, ফলে এটাকে আর করার দরকার নেই সবগুলো। জাস্ট আমি লাস্টের অঙ্কটা করে দিচ্ছি, 4 অঙ্কটা এবি ফর্মে দেওয়া আছে। তো এটা কেমন দেওয়া আছে আমার, এক্স মাইনাস, আমি নাম্বার 4 এরটা করছি, এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস, এটা কেমন আছে, ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস, দেখ দরকার নেই, আমি এটাকে ভেঙে নিচ্ছি, সব থেকে বেটার হবে। তাহলে ভাঙলে কি হবে, এটা পাবো এক্স স্কয়ার মাইনাস 2ax প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2ax প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এর সাথে আমরা যদি এগুলো বাদে, ঠিক আছে, এবার লেখার নিয়ম হচ্ছে এইভাবে, কেননা এইগুলোতে তো আর মাল্টিপল চয়েস কোশ্চেন নয়, আমাকে লিখতে হবে। লিখতে হবে যে বৃত্তটির সমীকরণকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের
সহিত তুলনা করে পাই, এটার সাথে তুলনা করে পাই কি পাবো? জি সমান কি পাবি? জি সমান আমরা পাচ্ছি মাইনাস, আচ্ছা দেখ, 2g is equal to -2a, তার মানে জি সমান পাবো মাইনাসে, আর এফ সমান 2f সমান আমরা পাচ্ছি, এইখানে দেখ ওয়াই যুক্ত কোনো টার্ম নেই, তার মানে এফ ইজ ইকুয়াল টু আমরা পাবো 0, ঠিক আছে। আর সি সমান কি পাবো? সি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই হচ্ছে সি এর ভ্যালু পাবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র সমান কি হবে? মাইনাস জি কমা এফ, মাইনাস এফ, তো এ কমা 0 আর ব্যাসার্ধ, রুটের মধ্যে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে জি স্কয়ার করলে পাবি এ স্কয়ার মাইনাস 0 স্কয়ার করলে আর কিছু প্লাস 0 স্কয়ার করলে লেখার দরকার নেই, মাইনাস সি, সি মনে হচ্ছে মাইনাস অফ এইটা, মানে মাইনাস এ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার, তো এ স্কয়ার স্কয়ার কেটে গেল, রুটের ভেতর বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। চার নম্বর অঙ্ক কি বলছে দেখ, কি শর্তে এই ইকুয়েশন এইটা দ্বারা বৃত্ত সূচিত হয় উল্লেখ করো, এবং এই শর্তে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। ও দরকার নেই এই অঙ্কটা, আমি আর করাচ্ছি না। তার মানে কি হবে, এ সমান বি হবে প্রথম কথা, আর এইখানে দেখ এক্স ওয়াই টার্মটা থাকা চলবে না, মানে 2h বা h সমান 0 হতে হবে, ঠিক আছে। এবার ওই কন্ডিশন গুলো পুট করে দিয়ে আমাকে কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে, মানে এই পার্টটাকে 0 করে দিতে হবে, রাখা চলবে না, আর এইখানে এ এক্স স্কোয়ার আর এটাকেও এ ওয়াই স্কোয়ার করবো, দিয়ে বোথ সাইডকে এ দিয়ে ভাগ করে নেবো, করে তারপরে কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো। মূল বিন্দুগামী এবং এই দুটো বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখ, মূল বিন্দুগামী এবং এই দুটো বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। কি করে করব? দেখ, আমরা ধরে নেব যে ধরি বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ কেমন না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা বৃত্তটার ইকুয়েশন আমরা ধরে নেব। নেক্সট স্টেপ কি, বৃত্তটা মূল বিন্দুগামী, তাহলে এটা আমি যদি 1 নম্বর দিই, আমি লিখছি ইহা 0,0 বিন্দুগামী। তাহলে 0,0 যদি বিন্দুগামী হয়, এখানে 0 0 আমরা পুট করতে পারবো, তাহলে এই পার্টটা পিওরলি 0, এইটাও 0, এগুলো সব 0 হয়ে যাবে, তার মানে এখান থেকে দেখ শুধু আমরা পড়ে থাকবে c is equal to 0, ঠিক আছে। দিয়ে লিখবো যে আবার 1 নম্বর বৃত্তটি a,0 বিন্দুগামী। a,0 যদি বিন্দু হয়, তাহলে a স্কয়ার প্লাস এটা তো 0 প্লাস এখানে পাবো 2g ইন্টু a বা ag বা ga যাই বলিস, এখানটা 0 হবে, প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, এইখানে দেখ আমরা c সমান 0 পুট করতে পারবো, পুট করলে কি পাবো, a স্কয়ার প্লাস 2g ইন্টু a ইজ ইকুয়াল টু 0, পাশে লিখছি c সমান 0 বসিয়ে।
বসি। এবার দেখ এইখান থেকে এ কমন নিয়ে ওই সাইডে পাঠিয়ে দেবো, পাঠালে কি পড়ে থাকবে a প্লাস 2g সমান 0। তাহলে 2g is equal to minus 2g is equal to minus, ঠিক আছে। এবারে নেক্সট স্টেপে করছি যে 1 নম্বর বৃত্তটি 0, b বিন্দুগামী, 0, b বিন্দুগামী। তাহলে 0, b যদি বিন্দুগামী হয় তাহলে আমরা কি বলতে পারি, 0 এখানে 0 বসালে 0, এইখানে কি পাবো b স্কয়ার প্লাস এটা হচ্ছে 0, এইখানে 2f ইন্টু b প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমরা ইমপ্লাইজ কি বলতে পারি যে b স্কয়ার প্লাস 2f ইন্টু b ইজ ইকুয়াল টু 0, ব্র্যাকেটে কি c সমান 0 বসিয়ে পাই, এটা বসিয়ে আমরা পাচ্ছি। ওকে, নেক্সট স্টেপ। তাহলে এইখান থেকে কি বলতে পারি 2f ইজ ইকুয়াল টু মাইনাস b। তাহলে এখান থেকে 2g সমান মাইনাস a পেয়েছি, 2f সমান মাইনাস b পাচ্ছি। এবার দেখ c এর মান পেয়ে গেছি, g এর মান পেয়ে গেছি, বা 2g এর মান পেয়ে গেছি, 2f এর মান পেয়ে গেছি, এইগুলো বসিয়ে নিলেই তো আমার বৃত্তটার ইকুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, মূল বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখ আমার জি এফ গুলো দরকার, আর ইকুয়েশন দরকার নেই। জি সমান কত মাইনাস এ বাই টু, আর এফ সমান কত মাইনাস বি বাই টু। ওকে, অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে বৃত্তটির ব্যাসার্ধ সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, তার মানে এ স্কোয়ার বাই 4 প্লাস বি স্কোয়ার বাই 4 মাইনাস 0। তো দেখ এইটার ক্যালকুলেশন করলে কি হবে, 4 হবে লসাগু রুটের ভেতরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা নিচের 4টা বাইরে বেরিয়ে আসবে রুটের মধ্যে 2 হয়ে, এত একক। বলছি একটা ছবিটা আঁকা যাবে? অবশ্যই আঁকা যাবে। এই হচ্ছে বৃত্তটার ছবি হবে, মূল বিন্দুগামী এবং এ বিন্দুগামী। বৃত্তটার ব্যাসার্ধ আমার জানতে চেয়েছি। দেখ ভালো করে দেখ, আমি জিওমেট্রিক্যালি বিষয়টাকে বলে দিচ্ছি। আমি যদি এই দুটো বিন্দুকে যোগ করি, ঠিক আছে, ডেফিনেটলি এটা ব্যাস হয়ে যাবে। কেন বলতো, কেননা এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, তার মানে এটা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ। এই যে কোণটা, এটা ধর ও বিন্দু, আমি এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এই এবিটা নিশ্চয়ই ব্যাস। তাহলে এবিটার মধ্যবিন্দু কি হবে, বৃত্তটার কেন্দ্র। তাহলে মধ্যবিন্দু কি হবে এ বাই টু কমা বি বাই টু, ঠিক আছে। তাহলে দেখ এইটা সাপোজ এই মধ্যবিন্দুটাকে আমি নাম দিয়ে দিচ্ছি সি, তাহলে ধর ও সিটা হবে কি বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে ও সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তার মানে এ বাই টু তার হোল স্কোয়ার প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, মানে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এখানে যেটা 4 পাবি তার মানে বাই 2 পাবি।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কি বলেছে, এই দুটো বিন্দুগামী, এই দুটো বিন্দুগামী সম্ভবত 6 দাগের কি বলা আছে কে জানে অঙ্কটায়, আর এটা নেওয়া হয়নি, দাঁড়া ওইটা দেখি। আচ্ছা, হ্যাঁ এইটাই বলা আছে যে বিন্দু দুটির সংযোজক রেখাংশ, মানে এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। তো এইটার ক্ষেত্রে বা এইটার ক্ষেত্রে একটু আগেই করেছি যে এই দুটো বিন্দু যদি কোনো ব্যাসের প্রান্ত বিন্দু হয় তাহলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করা হবে, সেম অঙ্ক, আমি এটাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটা সঠিক, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই বিন্দুটা এই বৃত্তের পরিধির ওপরে, পরিধির ভেতরে, পরিধির বাইরে অবস্থিত। এইখানে আমরা একটা নতুন কথা শিখব। সাপোজ এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এই সার্কেলের একটা বিন্দু অভ্যন্তরেও থাকতে পারে, পরিধির ওপরেও থাকতে পারে, অথবা কি পরিধির বাইরেও থাকতে পারে। ঠিক আছে, সাপোজ বিন্দুটার স্থানাঙ্ক যদি x1, y1 হয়, x1, y1 যদি হয় বিন্দুটার স্থানাঙ্ক, তো আমি সমস্ত টার্মগুলোকে এক সাইডে পাঠিয়ে দেবো ইকুয়াল টু 0। এবার এই খানটাতে আমি পুট করব x সমান x1 আর y সমান y1 পুট করব। যদি যে রেজাল্টটা পাবো সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই বিন্দুটা বাইরে অবস্থিত, যদি ইকুয়াল টু 0 হয় বিন্দুটা স্থানাঙ্ক বসালে সেটা হচ্ছে পরিধির ওপরে, আর যদি লেস দেন 0 হয় তাহলে পরিধির ভেতরে অবস্থিত। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এইখানে কি বলে দিয়েছে, এইখানে দেখ আমার বলে দেওয়া আছে যে বলা আছে 0 0 বিন্দুটি। তাহলে দেখ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2, ঠিক আছে। এখানে x সমান 0, y সমান 0 বসিয়ে পাই কি পাবো না, এখানে ধর 0 0 সব বসাচ্ছিস, তার মানে এইটা সমান কি পাবি 0 প্লাস 0 মানে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2 ইন্টু, এরকম একবার দেখাবি 2 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2। দেখ এখানটা 0 হয়ে গেল, এখানটা মাইনাস 2, ডেফিনেটলি এটা লেস দেন 0। এবার এইটার ভ্যালু যদি লেস দেন 0 হয় তার মানে বিন্দুটা কি পরিধির ভেতরে অবস্থিত। ওকে, অতএব লিখব কি 0 0 বিন্দুটি পরিধির ভেতরে অবস্থিত। এই বিন্দুটি এই বৃত্তের ভেতরে, উপরে, বাইরে কোথায় অবস্থিত। তাহলে এইখানেও ওই একই কাজ আমাদেরকে করতে হবে, করে দেখবো যে যেটা আমাদের মানটা আসছে সেটা গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 নাকি ইকুয়াল টু 0, তার উপরে বলবো। ওকে, একই অঙ্ক এখানে 8 এর দাগেও সাপেক্ষে এই বিন্দুটির অবস্থান নির্ণয় করো। তাহলে এখানেও আমরা
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 2y মাইনাস 19, ঠিক আছে। এবার লিখবো x সমান মাইনাস 3 ও y সমান মাইনাস 2 বসিয়ে পাই। যদি বসানো হয় তাহলে কি পাবি, মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 19। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 4, এখানে হবে প্লাস 9 মাইনাস 4 মাইনাস 19। তাহলে ক্যালকুলেশন আমরা যদি করে নিই, এখানে তো 4 থেকে 4 তো এমনি বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে 9 9 18 আর এখানে মাইনাস 19, তার মানে মাইনাস 1 হচ্ছে আমার অ্যান্সার। এটা লেস দেন 0, তার মানে কি হবে, এই বিন্দুটা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, পরিধির ভেতরে অবস্থিত। তাহলে অ্যান্সার কি হবে, অতএব মাইনাস 3 কমা মাইনাস 2 বিন্দুটি বৃত্তের পরিধির ভেতর অবস্থিত। এই বৃত্তের এই বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তের এই বিন্দুগামী ব্যাসের সমীকরণ। তাহলে দেখ বিষয়টা কি, সাপোজ এই হচ্ছে আমার ধর বৃত্তের ছবি, এটা ধর বৃত্তটা। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত, খুব সহজে আমি কি বলেছি কিভাবে বের করবি, এক্স এর যেটা সহগ তাকে মাইনাস 2 দিয়ে ভাগ কর, মানে পাবি 2, ওয়াই এর সহগ 6 কে মাইনাস 2 দিয়ে ভাগ কর, করলে পাবি মাইনাস 3। এইটা বৃত্তটার কেন্দ্র। আর কি বলে দিয়েছে, বৃত্তটা 1 কমা মাইনাস 2 বিন্দুগামী, তার মানে বৃত্তের ওপরে কোথাও না কোথাও আমি একটা বিন্দু পাবো যার স্থানাঙ্ক হচ্ছে 1 কমা মাইনাস 2। তাহলে দেখ কেন্দ্রের স্থানাঙ্ক জানি, আর এইটাকে যোগ করে নিলে আমি কি পেয়ে যাব, এটা করলেই আমি ব্যাসার্ধ বা ব্যাস একই ব্যাপার, ব্যাসের যেটা সমীকরণ হবে ব্যাসার্ধের সমীকরণ একই সমীকরণ হবে, আলাদা কি আর হবে, একই হবে। ওকে, ব্যাস আর ব্যাসার্ধ তো একটাই সরলরেখা হয়। এখন দেখ তাহলে এবার কথাটা কি লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটাকে একটু অন্যভাবে কেন্দ্রটা বার করি, মানে হোল স্কোয়ার ফর্মে সাজিয়ে। তাহলে এটা লিখছি এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার। ওকে, তার মানে 3 তার হোল স্কোয়ার মানে 9টা আমার লেগে গেছে, তার মানে ইউজ হয়ে গেছে। এইখানে মাইনাস 2 এর যখন হোল স্কোয়ার, এখানে একটা 4 এক্সট্রা যোগ করেছি, তার মানে এখানে আর একটা মাইনাস 4 লাগতো, সেই মাইনাস 4 ওইদিকে পাঠালে 4 মানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইভাবে আমি বলতে পারি অতএব বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, যদি সহজে হোল স্কোয়ার করা যায় তাহলে করে নিবি, সেটা সেইভাবে কেন্দ্রটা বের করাই সুবিধাজনক। কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে, তার মানে 2 কমা মাইনাস 3। কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। এইবার যেহেতু ব্যাস ও ব্যাসার্ধের, আচ্ছা সরি এইখানে কথাটা লেখা ভুল হচ্ছে, যেহেতু 1 কমা মাইনাস 2 বিন্দুগামী বিন্দুগামী
গামী ব্যাস ও ব্যাসার্ধ ও ব্যাসার্ধের সমীকরণ একই হয় তাই ব্যাসের সমীকরণ হবে কি সমীকরণ আমাদের y মাইনাস y1 যে কোনো একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনোকে y1 y2 হিসাবে আমরা কনসিডার করতে পারি। এবার এটাকেই আমরা করে নিচ্ছি, তার মানে মাইনাসে মাইনাসে এটা প্লাস 2 হলো ইজ ইকুয়াল টু m মানে কি y স্থানাঙ্কের বিয়োগফল, তার মানে -2 মাইনাসে মাইনাসে +3 বাই 1 -2 ইন্টু x মাইনাস, যেহেতু এই পয়েন্টটাকে y1 নিয়েছি তাহলে এটাকে x1 নিতে হবে -1 বা y প্লাস 2 ইজ ইকুয়াল টু, এইখানে 1 বাই -1 পাচ্ছি, তার মানে -1 দিয়ে গুণ হবে এটাকে, -x প্লাস 1, সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আয়, x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটি হচ্ছে ব্যাসের সমীকরণ। ওকে, আচ্ছা এখানে কি বলছে 10-এরটা, যে এই সরলরেখা এই বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক, এই সরলরেখা যেটা এটা পি বিন্দুতে একটা স্পর্শক, পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। কোঅর্ডিনেট জিওমেট্রি, তার মানে কি এই অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু জিওমেট্রিক নলেজটা অবশ্যই দরকার। খুব চট করে আমাদেরকে একটা জিনিস দেখে বা ইকুয়েশন দেখে তার ছবি কেমন হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এইটার বল কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা হবে -2, আর y এর যে সহগ আছে তাকে -2 দিয়ে ভাগ করলে হবে -1। এইটা এইবার বলেছে এই সরল রেখাটা হচ্ছে এই বৃত্তের একটা কোনো কোথাও স্পর্শক, সাপোজ আমি ধরে নিচ্ছি এই বিন্দুটাতেই স্পর্শক। ওকে, ধর এটা আমি স্পর্শক টেনে নিয়েছি, এটার সমীকরণ কত, 3x - 4y + 7 = 0। এইবার এটা কোন বিন্দুতে টাচ করেছে, পি বিন্দুতে, পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এখন অভিলম্ব মানে কি, এই সরলরেখার উপরে লম্ব যেটা এই বিন্দুগামী, ঠিক আছে। ওকে, পাশে ছবিটা এঁকে দিবি, খুব ভালো হয়। তাহলে কিভাবে করছি দেখ, x² + y² + 4x + 2y + 4 = 0 লিখে নিচ্ছি, যে একবারে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত, -2, -1, ঠিক আছে। এইবার দেখ এই স্ট্রেট লাইনটা 3x - 4y + 7 = 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, যদি কেউ ভুলে যাস, কি হয়, x আর y এর সহগগুলো ইন্টারচেঞ্জ হয় আর একটা সাইন চেঞ্জ করতে হয়, তার মানে এইখানে হবে 4x আর 3y। ওকে, তাহলে এখানে একটা প্লাস একটা মাইনাস, আমি দুটোকেই প্লাস করে নিচ্ছি,
প্লাস কে ইজ ইকুয়াল টু 0। পাশে লিখে নিবি কে সমান ধ্রুবক। নেক্সট স্টেপ, এই যে স্ট্রেট লাইনটা, এই লম্ব সরলরেখাটা সি বিন্দুগামী, মানে -2, 1 বিন্দুগামী, বৃত্তের কেন্দ্রগামী। লিখবো ইহা -2, -1 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী যদি হয়, এখানে আমরা পুট করতে পারি, তার মানে -8 -3 প্লাস কে ইজ ইকুয়াল টু কি হবে 0। তার মানে কে সমান আমরা কি পাবো, 8 আর 3 হয় 11। তাহলে কে এর মান আমরা এখানে পুট করে নিলেই আমরা অভিলম্বের সমীকরণ পেয়ে গেলাম। অতএব অভিলম্বের সমীকরণ হবে সমীকরণ হবে 4x প্লাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0। নেক্সট দেখ, 11টা কি বলেছে, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 একক হলে কে এর মান। ভেরি সিম্পল অঙ্ক। এটা স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে তুলনা করে আমরা জিএফসি এর মান বার করব, ওখান থেকে ব্যাসার্ধ বের করব, সেটা সমান কে, সেটা সমান 9 কম্পেয়ার করব, তাহলেই দেখ আমাদের ব্যাসার্ধ চলে আসবে। আর ব্যাসার্ধ, এই সরি ব্যাস মনে হচ্ছে 9, তাহলে ব্যাসার্ধ কত হবে 9/2, এটার সাথে 9/2 কম্পেয়ার করবো, আচ্ছা করেই দিচ্ছি। দেখ এইখান থেকে আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, তাহলে কি পাবো আমরা, জি সমান পাবো 2 আর এফ সমান পাবো -7/2 আর সি সমান কি পাবো -k। তাহলে ব্যাসার্ধ আমরা কিভাবে লিখতে পারি, ব্যাসার্ধকে আমরা এইভাবে লিখতে পারি √of জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এইটা সমান হচ্ছে, ব্যাসের দৈর্ঘ্য 9 বলেছে, মানে ব্যাসার্ধ কত হবে 9/2। তাহলে এখানে পাচ্ছি রুটের মধ্যে 2 দুগুণে 4 প্লাস এইখানে 49/4। আচ্ছা, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস কে ইজ ইকুয়াল টু 9/2। তাহলে বোথ সাইডে হোল স্কয়ার করে নিচ্ছি, আর এখানে যোগটা করেও নিচ্ছি। 16 আর 49 যোগ করলে হবে 65/4 প্লাস কে ইজ ইকুয়াল টু 9/81/4। তাহলে শুধু কে সমান 81/4 মাইনাস 65/4। 4 হবে লসাগু, 81 থেকে 65 বাদ দে, মানে পাবি 16। কাটাকাটি করলে 4 4 16। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম 4। ওকে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এত, এ আর বি এর মান নির্ণয় করো। খুব সিম্পল ব্যাপার, করতে পারবি এটা তোরা। আচ্ছা, মূল বিন্দু থেকে এত একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখ, এটা আমরা থিওরি করার সময়ই বলেছি যে মূল বিন্দু থেকে 3 একক দূরে একটা বৃত্ত কি করছে, আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ উভয়কেই স্পর্শ করছে। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তটা। এইখানটা স্থানাঙ্ক হচ্ছে 3,0, এখানে স্থানাঙ্ক কত 0,3। তাহলে বৃত্তের কেন্দ্র এখানে, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 3,3, তাই তো 3,3। তাহলে বৃত্তটার সমীকরণ আমরা কিভাবে পাবো, এক্স মাইনাস এগুলো 3 তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 3 ইউনিট, এই দিকটাই ভাব এই দিকটাই ভাব, তার মানে 3 তার হোল স্কয়ার। কেউ হোল স্কয়ারটা ভেঙে নিতে পারিস। তাহলে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 9। বোথ সাইড থেকে একটা 9 কে ক্যান্সেল করে নে, বিয়োগ করে নে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দেখ
মনে হয় না কারো প্রবলেম হবে। চোদ্দটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে। দেখ, প্যারামেট্রিক সমীকরণ মানে বিন্দু আকারে লিখতে হবে, এক্স সমান সামথিং, ওয়াই সমান সামথিং। ওটা এমন একটা ফর্ম যে কোনো বিন্দুর জন্যই প্রযোজ্য। ঠিক আছে, একটা বাইরে থেকে আমরা একটা এলিমেন্ট নিই যেটাকে বলি প্যারামিটার, সেই প্যারামিটারটা যদি চেঞ্জ হয় ওটা বিভিন্ন বিন্দুকে প্রকাশ করবে বৃত্তের উপরে। বিষয়টা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এইটাকে প্রথমে এইভাবে সাজিয়ে নে। এক্স, আচ্ছা, এক্স স্কোয়ার আর 4x আছে, তো একবার সাজানোটাও ফ্রেশ করে দেখাই। 4x, তার মানে এটা হোল স্কোয়ার করতে গেলে একটা 4 লাগবে। আর এখানে আছে দেখ ওয়াই স্কোয়ার মাইনাস 8y, এটাকে হোল স্কোয়ার করতে গেলে 16 লাগবে। ঠিক আছে, আচ্ছা, ওইদিকে মাইনাস 5টা ওইদিকে প্লাস 5 হয়ে চলে গেল। আর এইখানে যেমন 4 আর 16 যোগ করেছি, ওইখানে ওইদিকেও তাহলে 4 আর 16 যোগ কর, কেননা শুধু তো আমি এক সাইডে যোগ করব বললে হবে না, বোথ সাইডেই আমাকে অ্যাডটা করতে হবে। তাহলে দেখ এইটাকে আমি কি লিখতে পারি, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার। ওকে, ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার, এইখানে পাবি 25, 25 মানে 5 তার হোল স্কোয়ার। এইবার দেখ, আমরা যদি একটা বৃত্তের ইকুয়েশন এইভাবে পাই, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আমরা প্যারামেট্রিক ফর্ম কিভাবে পাই জানিস তো, যে এক্স মাইনাস আলফা সমান আর সাইন থিটা বা আর কস থিটা, আর ওয়াই মাইনাস বিটা সমান আর সাইন থিটা ধরে। এইখান থেকে এক্স এর ভ্যালু কি পাবি, এক্স সমান আলফা প্লাস আর কস থিটা, আর ওয়াই সমান একই রকম পাবো আল বিটা প্লাস আর সাইন থিটা। এই তো ভ্যালু পাই। তাহলে এইখানেও আমরা ধরে নেব যে তো এক্স প্লাস 2 সমান 2 সমান এই সরি এক্স প্লাস 2 সমান 5 সাইন থিটা implies x is equal to 5 sin theta minus 2, আর y minus 4 is equal to এই এটাকে cos theta ধরাই ভালো, cos theta ধরা হয়, cos theta ধরলেও অসুবিধা কিছু নেই, বলা যেতে পারে, এমন কিছু প্রবলেম নয়, cos theta। আচ্ছা, এটা হচ্ছে 5 sin theta, তাহলে y সমান আমরা কি পাবো, y সমান পাবো 4টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 sin theta প্লাস 4। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, অতএব বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ x is equal to 5 cos theta minus 2, y is equal to 5 sin theta plus 4 ব্র্যাকেটে, যেখানে থিটা হলো প্যারামিটার। মেট্রিক নয়, মেট্রিক। এই হচ্ছে বিষয়। আবার যদি কোথাও প্যারামেট্রিক ফর্মে দেয়া থাকে, তাহলে ওইখান থেকে ওই প্যারামিটার থিটাটাকে যদি আমরা এলিমিনেট করে দিই তাহলেই কিন্তু আমরা ডাইরেক্ট সমীকরণে চলে আসতে পারবো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে,
নেক্সট এইখানে দেখ প্যারামেট্রিক সমীকরণটা দেওয়া আছে বৃত্তটার সমীকরণ, ঠিক আছে? কিভাবে করব আমরা? তাহলে দেখ এইখান থেকে আমার উদ্দেশ্য হবে থিটাটাকে এলিমিনেট করা বা বাদ দেওয়া। তা কিভাবে করছি? আমার কি দেওয়া আছে? x is equal to 1/2 minus 3 plus 4 cos theta। এখান থেকে দেখ লিখতে পারি যে minus 3 plus 4 cos theta is equal to 2x। তাহলে এখান থেকে দেখ শুধু 4 cos theta is equal to আমরা কি লিখতে পারি? 2x plus 3। ওকে, ঠিক একইভাবে y is equal to 1/2, এইখানে 1 plus 4 sin theta। তাহলে এখান থেকে দেখ 1 plus 4 sin theta is equal to বলতে পারি 2y। তাহলে 4 sin theta is equal to 2y minus 1। ওকে, এটাকে 1 নম্বর বলে নে, এটাকে 2 নম্বর বলে নে। তাহলে লেখ যে 1 ও 2 থেকে পাই কি পাবি? তাহলে এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার সমান 1। এই তাহলে 4 বলছি cos থিটা তার হোল স্কয়ার প্লাস 4 sin থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বল? তার মানে 16 cos স্কয়ার থিটা প্লাস 16 sin স্কয়ার থিটা সমান কি হবে? এখানে 16 কমন গিয়ে 16 হবে। আবার লিখছি 4 cos থিটা, আচ্ছা 4 cos থিটার জায়গায় আমি এই দিকটায় বসিয়ে দিচ্ছি কত না 2x প্লাস 3 তার হোল স্কয়ার, আর এইখানে বসাচ্ছি দেখ 2y মাইনাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা এখানে 16 কমন যাবে, দিয়ে cos স্কয়ার প্লাস থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। দেখ থিটা অলরেডি আমার এলিমিনেট হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। আর কেউ ভাঙলে ভাঙতে পারিস, কেউ না ভেঙে এখানে রেখে দিলেও খুব প্রবলেম নেই। অতএব বৃত্তটির সমীকরণ হবে 2x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস 2y মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16।